চা শ্রমিকরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্ত মনে ঘুরছিল, ঢোল বাজাচ্ছিল, নাচছিল, এর চেয়ে বড় একাত্মতা, এর চেয়ে বড় বৈষম্যহীনতা আমি কিন্তু আমার এতদিনের জীবনে দেখিনি। বাংলাদেশের জন্মের পর থেকে আমার মনে হয়েছে যে নববর্ষ বা আমাদের সংস্কৃতির অঙ্গনটি একটি বিশেষ মতাদর্শের মানুষরা কুক্ষিগত করে রেখেছিল এবং তাতে অধিকাংশ জনগণ লেফট আউট ফিল করত, অ্যাজ ইফ তারা এই উৎসবের অংশ না এবং তারা যথেষ্ট পরিমাণে শিক্ষিত না, যথেষ্ট পরিমাণে রুচিবান না যে বাংলাদেশের উৎসবগুলোতে তারা অংশ নিতে পারেন। এবার আমার মনে হয়েছে যে এই উৎসবটি বাংলাদেশের উৎসব হয়েছে এবং আমরা বাঙালির উৎসবের উপরে গিয়ে অন্য ক্ষুদ্র জাতিগোষ্ঠী, পাহাড়ি জাতিগোষ্ঠী, সমতলের মানুষ, আপনি দেখুন আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে আমি চা শ্রমিকদেরকে নাচতে দেখছিলাম, আমার লোম দাঁড়িয়ে গেছিলো, গুজবাম্প হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে মতি ভাই, আমরা মুখে অনেক বৈষম্যহীনতার কথা বলি, কিন্তু আমাদের তো পরতে পরতে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, শ্রেণী বৈষম্য, মানে যতভাবে আমরা বৈষম্য তৈরি করতে পারি। চা শ্রমিকরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্ত মনে ঘুরছিল, ঢোল বাজাচ্ছিল, নাচছিল, এর চেয়ে বড় একাত্মতা, এর চেয়ে বড় বৈষম্যহীনতা আমি কিন্তু আমার এতদিনের জীবনে দেখিনি। কিছু জিনিস তো হবেই, কিছু ওভারওয়েলমিং ঘটনা ঘটেছে, কিন্তু যেই গোষ্ঠীটি এতদিন এটি কুক্ষিগত করে রেখেছিল তারা কিন্তু এই কালচারাল আবরণের ভেতরে একটি রাজনীতির বার্তাও দিচ্ছিল। সেই রাজনীতির বয়ানটি কি? সেই রাজনীতির বয়ানটি হচ্ছে যে ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেল তাদের রাজনীতির বয়ানটি। তার মানে শুধু কিন্তু এটি কালচারাল হেজিমনি ছিল না, তার ভেতরে একটা গভীর রাজনৈতিক তাৎপর্য ছিল। এবং তারা সেই ধরুন প্রতিবার, শেষবার একটি বেশি মনে আছে, ভোটের পরপর যে নববর্ষটি হলো, মানে জনগণের ভোটহীন ভোটের, সেখানে তো কোনো রিফ্লেকশন থাকলো না যে মানুষের অংশগ্রহণে ভোট হলো না। এমনকি আপনি জানেন যে চারুকলায় একটি গোষ্ঠী আছে এবং গত ডিন এবং তার সহযোগীরা তারা প্রতিটি গণমানুষের আন্দোলনকে বিষোদ্গার করেছে, বিদ্রূপ করেছে, কার্টুন এঁকেছে। এবং চারুকলার ভেতরে আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি, গোলাম আজম অনেকের কার্টুন করতে দেখেছি। বিশেষ করে 28শে অক্টোবরের আগে এবং পরে যখন জনমত তৈরি করে দলটি চেষ্টা করছিল সারা দেশের মানুষকে নিয়ে একটি আন্দোলন করার। তার মানে কি? তার মানে হচ্ছে যে যেই কালচারাল ফ্যাসিজম, আমি বলে থাকি যে রাজনৈতিক ফ্যাসিজমের চেয়েও কিন্তু বড়, কারণ রাজনৈতিক ফ্যাসিজমকে আপনি উৎখাত করতে পারেন, তিনি পালিয়ে যেতে পারেন, তার কাছ থেকে আপনি শাসনটা কেড়ে নিতে পারেন, কিন্তু কালচারাল ফ্যাসিজম হচ্ছে প্রথিত, কারণ সে তো গানের ভেতর দিয়ে আসে, সে তো নাটকের ভেতর দিয়ে আসে, সে তো চিত্রাঙ্কনের ভেতর দিয়ে আসে। কাজেই আমাদেরকে আমার আজকে মনে হয়েছে 7 মাস পরে রাজনৈতিক ফ্যাসিজমের বিদায়ের 7 মাস পরে আমরা কালচারাল ফ্যাসিজমকে কিছুটা হলেও আঘাত করতে পারলাম, যেটি প্রয়োজন ছিল। এবং এইটাতে আপনি খেয়াল করে দেখবেন তাদের যে উষ্মা হচ্ছে, তারা যে অপপ্রচার করছে, তারা যে বিষোদ্গার করছে, তারা প্রশ্ন তুলছে, সবগুলো উদ্দেশ্য প্রণোদিত। দেখুন, বাংলাদেশে এমন কোনো কথা আছে যে আমি আমার আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রাকে নিয়ে বিন্যাস পরিবর্তন করতে পারবো না? অথবা আমরা কি একটা ছেলে টি শার্ট জিন্স পরে বাংলাদেশে নববর্ষ করতে পারবে না? তার মানে এগুলো কারা আরোপ করেছে? যারা মুক্ত মনের না, যারা আপনাকে মুক্ত চিন্তা করতে দেয় না এবং যারা চায় তাদের ঘেরাটোপে আপনি সংস্কৃতিটাকে দেখবেন। বাংলাদেশে এমন কিছু প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানগুলো কিন্তু জনবিরোধী এবং যেই প্রতিষ্ঠানগুলো কিন্তু সাংঘাতিকভাবে মৌলবাদী। আমরা রাজনীতিতে মৌলবাদ বলে যাদেরকে এতদিন চিহ্নিত করেছি, কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো আমরা ভুলও করেছি। এই অংশের যে মৌলবাদ, সেই মৌলবাদকে আমাদের এখন চেনাতে হবে মানুষের কাছে, কেননা গণমানুষের কাছে রাজনীতির চেয়ে সংস্কৃতি অনেক জরুরি। না, কিন্তু আশরাফ, এটা কি সহজ? এটি অত্যন্ত কঠিন। আমি আপনাকে এই জন্য বললাম, আজকে হয়তো আমরা সেখানে কিছুটা ছন্দ তৈরি করতে পেরেছি এই নতুন যাত্রায়, কিন্তু এটি একদমই সহজ না। কিন্তু আপনি মনে রাখবেন যে এরাই কিন্তু আপনার এই আমাদের যে নতুন বাংলাদেশ, নতুন চেতনা অথবা নতুন যে ভবিষ্যতের রূপকল্প আমরা আঁকার চেষ্টা করছি, তারা পদে পদে আপনাকে কী করবে। যেমন একজন শিল্পী লিখেছেন, আজকে তার সবচেয়ে দমবন্ধ মনে হচ্ছে এই নববর্ষের উদযাপনকে। গত ঈদে একজন শিল্পী, যিনি শহীদ মিনার দখল নিয়েছিলেন, শহীদ মিনারে কার লাশ যাবে? পিয়াস করিমের লাশ যায়নি, মোহাম্মদ জাহাঙ্গীরের লাশ যায়নি। সেই লোক লিখেছে যে এত অন্যায় অত্যাচার নিয়ে আমি ঈদ উদযাপন করছি, তারপরেও বলছি ঈদ মোবারক।
তারাই কিন্তু আমাদের নিষিদ্ধ করেছিল শহীদ মিনারে। তারা নিষিদ্ধ করেছিল, আমার পরিষ্কার মনে রয়েছে, এবং তারা ইজারা নিয়েছিল। তারা আপনাকে ঠিক করে দিত কার লাশ শহীদ মিনারে যাবে, কার লাশ যাবে না, এমনকি বাঁশ, কালো পতাকা, কালো প্যান্ডেলও তারা সাপ্লাই দিত। তাদের অতটুকু লজ্জা নাই যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে, বাংলাদেশের জনগণের রাজনৈতিক চেতনার বিরুদ্ধে গিয়ে তারা অবস্থান নিয়েছিলেন, এবং তারা প্রাসাদের সাথে যুক্ত থেকে রাজনীতি এবং সংস্কৃতিটিকে পরিচালিত করে দিয়েছিলেন। দেখুন, আমি এদেরকে সাংস্কৃতিক পান্ডা বলতে পছন্দ করি, কেননা তারা কেউ কেউ জীবনের কোনো এক সময়ে হয়তো ভালো কাজ করেছিলেন, কেউ মুক্তিযুদ্ধও করেছিলেন, কেউ গান গেয়েছিলেন, কেউ নাটক করেছিলেন, কেউ সম্মিলিত সাংস্কৃতিক জোট করেছিলেন। দেখুন, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং জাতীয় কবিতা পরিষদ, এই জাতীয় সংগঠনগুলোকে আমরা গত 15 বছর ধারাবাহিকভাবে একটি অগণতান্ত্রিক স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের অংশ হতে দেখেছি। এই কথা বললে যদি আমার জাত চলে যায় এবং আমি যদি অসাংস্কৃতিক অর্ধশিক্ষিত মানুষ হয়ে যাই, লেট ইট বি, আমি রাজি আছি। ওকে, অনেক ধন্যবাদ।